আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফনান করিম। ইসরায়েল রেকর্ড সংখ্যক ইহুদি উপাসককে পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ চত্বরে প্রবেশের অনুমতি দিয়েছে। এটি এখন পর্যন্ত চত্বরে ইহুদি প্রবেশের সর্বোচ্চ নজির। নিরাপত্তা বাহিনীর পাহারায় উপাসকরা প্রবেশ করে প্রার্থনা করে, যেখানে সাধারণত একসঙ্গে ৩০ জনের বেশি ইহুদিকে প্রবেশ করতে দেওয়া হতো না। ঘটনাটিকে ভীতিকর ও নজিরবিহীন বলে মন্তব্য করেছেন ইসলামিক ওয়াকফের আন্তর্জাতিক বিভাগের পরিচালক আউনি বাজবাজ। তিনি বলেন, আমরা এমন পরিস্থিতির মুখোমুখি হচ্ছি যা আগে কখনো হয়নি। মুসলিম উপাসকদের ওই সময় প্রবেশ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। ওয়াকফ কর্তৃপক্ষ আশঙ্কা করছে এর মাধ্যমে আল-আকসার স্থিতাবস্থা পরিবর্তনের চেষ্টা চলছে। ইসরায়েলি পুলিশ জানিয়েছে, সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়েই টেম্পল মাউন্টে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলি উগ্রপন্থী নেতারা আল-আকসায় ইহুদি উপাসনার পক্ষে প্রচার চালাচ্ছেন। আশঙ্কা করা হচ্ছে হেবরনের ইব্রাহিমী মসজিদের মতো বিভাজনের দিকেই পরিস্থিতি এগোচ্ছে। এদিকে ইরানের পারমাণবিক স্থাপনাতে ইসরায়েলের হামলার পরিকল্পনা আটকে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরিবর্তে তিনি একটি চুক্তির মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি কার্যক্রম সীমিত করেছেন। মার্কিন প্রশাসন সহ অন্যান্যদের বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মে মাসে ইসরায়েল ইরানে হামলার পরিকল্পনা করেছিল। এই হামলার মাধ্যমে মূলত পারমাণবিক কর্মসূচি থেকে ইরানকে ১ বছর অথবা তার বেশি সময় পিছিয়ে দেয়াই লক্ষ্য ছিল। ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের হামলা থেকে ইসরায়েলকে রক্ষার পাশাপাশি তেহরানে সফলভাবে হামলার জন্য যুক্তরাষ্ট্রের সহযোগিতার প্রয়োজন ছিল। হামলার বিষয়ে কয়েক মাস আলোচনার পরে সামরিক পদক্ষেপ না নিয়ে শেষ পর্যন্ত ট্রাম্প পারমাণবিক কর্মসূচির বিষয়ে ইরানের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নিয়েছেন। গত শনিবার ওমানে পারমাণবিক কর্মসূচির বিষয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে প্রথম পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। উভয় পক্ষই দাবি করেছে আলোচনা ইতিবাচক এবং গঠনমূলক হয়েছে। পারমাণবিক কর্মসূচি নিয়ে দ্বিতীয় ধাপের আলোচনা আগামী শনিবার ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিত হবে বলে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রসঙ্গত, পারমাণবিক বোমার মালিক হওয়া থেকে ইরান খুব বেশি দূরে নেই বলে মন্তব্য করেছেন জাতিসংঘের পারমাণবিক কর্মসূচি পর্যবেক্ষক আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি। তেহরান সফরের কয়েক ঘণ্টা আগে এই মন্তব্য করেন তিনি। রাফায়েল গ্রোসি বলেন, পারমাণবিক বোমার সক্ষমতা অর্জন থেকে এখনও একটু দূরে আছে ইরান, তবে তারা এটি অর্জন করা থেকে খুব বেশি দূরে নেই, আর এটা সবাইকে স্বীকার করে নিতে হবে। গ্রোসি একটি ধাঁধার সঙ্গে পারমাণবিক অস্ত্রের বিকাশের তুলনা করে বলেছেন, ইরানের কাছে পারমাণবিক সরঞ্জামের অনেক টুকরো আছে এবং তারা শেষ পর্যন্ত একদিন সেগুলো একত্রিত করতে পারে। এই সংকটের দীর্ঘমেয়াদী সমাধানের জন্য আস্থা ও যাচাই বাছাই অপরিহার্য স্তম্ভ বলেও মন্তব্য করেন তিনি। পবিত্র প্রতিরক্ষা যুগের সমাপ্তি থেকে আজ পর্যন্ত ইরানের প্রতিরক্ষা শিল্পের অন্যতম প্রধান অগ্রাধিকার হল ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎপাদন। ইরাক এবং ইরানের মধ্যে ৮ বছরের যুদ্ধের সময় ট্যাঙ্ক বিরোধী গাইডেড ক্ষেপণাস্ত্রের পর্যাপ্ত সরবরাহের অভাব ছিল। যুদ্ধ শেষ হওয়ার পর এই ক্ষেত্রে ইরান বিশেষ মনোযোগ দেয়। বেশিরভাগ পুরনো অ্যান্টি আর্মর মিসাইলের জন্য ব্যবহারকারীকে লক্ষ্যবস্তুর সরাসরি দৃশ্য এবং আঘাতের মুহূর্ত পর্যন্ত অবিরাম নিয়ন্ত্রণের প্রয়োজন হতো। আধুনিক যুদ্ধক্ষেত্রে উন্নত সেন্সর এবং ড্রোন সহ এই বৈশিষ্ট্যটি উৎক্ষেপণের স্থান আবিষ্কার এবং ব্যবহারকারীর উপর আক্রমণের ঝুঁকি বাড়ায়। ফায়ার অ্যান্ড ফরগেট এবং টপডাউন আক্রমণ ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্রের প্রয়োজনীয়তার কারণে জ্যাভলিন এবং স্পাইকের মতো সিস্টেমের বিকাশ ঘটে। আলমাস ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ইরানও এই একচেটিয়া আধিপত্য ভেঙে ফেলেছে। আলমাস ক্ষেপণাস্ত্রটি প্রথম ২০ সালে চালু করা হয়েছিল, যা আবাবিল ড্রোন থেকে ছোড়া হয়েছিল। এটি সাঁজোয়া লক্ষ্যবস্তু, দুর্গ এবং কর্মীদের উপর আক্রমণ করতে সক্ষম। আলমাস বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে উৎক্ষেপণ করা যেতে পারে, যেমন ড্রোন, হেলিকপ্টার, যানবাহন, এমনকি মানুষ, এবং এটি ৪টি মডেলে চালু করা হয়েছে। মোহাজের মতো ড্রোনে বসানো যায় এমন আলমাস ক্ষেপণাস্ত্র ইরানের দীর্ঘ পাল্লার আক্রমণাত্মক ক্ষমতা বৃদ্ধি করেছে। হালকা এবং দ্রুতগামী শত্রু জাহাজের বিরুদ্ধে নৌযুদ্ধে এই ক্ষেপণাস্ত্রগুলো একটি সাশ্রয়ী বিকল্প হিসেবে কাজ করবে। এসব ক্ষেপণাস্ত্রের সক্ষমতা ইরানকে বিশ্বে একটি শীর্ষস্থানীয় অবস্থানে স্থান দিয়েছে এবং এই অস্ত্রগুলো স্থানীয় প্রযুক্তিতে তৈরি হওয়ায় তা সশস্ত্র বাহিনীর কৌশলগত শক্তিকে অনেক বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে ইহুদিবাদীদের ক্ষোভ উপেক্ষা করে ইসরায়েলের প্রধানমন্ত্রী হামাসের আটক ইহুদি বন্দীদের ফিরিয়ে আনার অজুহাতে গাজা উপত্যকায় যুদ্ধ এবং গণহত্যা অব্যাহত রাখার উপর জোর দিয়েছে। মানবাধিকার প্রতিবেদন এবং ফিলিস্তিনি ও ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুসারে ১০,০০০-এর বেশি ফিলিস্তিনি ইসরায়েলের কারাগারে বন্দী, নির্যাতন, অনাহার এবং চিকিৎসা অবহেলার শিকার, যাদের অনেকেই এরই মধ্যে প্রাণ হারিয়েছেন। নেতানিয়াহু জোর দিয়ে বলেছে যে
তারা গাজা উপত্যকায় যুদ্ধ ও গণহত্যা চালিয়ে যাবে। নেতানিয়াহু দাবি করেছে যে তিনি গাজা থেকে ইসরায়েলি বন্দীদের ফিরিয়ে আনার জন্য কাজ করছেন। তিনি আরও বলেন, সরকার ইসরায়েলি বন্দীদের মুক্ত করতে এবং যুদ্ধের লক্ষ্য অর্জনে দৃঢ়প্রতিজ্ঞ। এদিকে হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড গাজা উপত্যকায় তাদের কাছে আটক ইহুদি বন্দীদের পরিবারকে উদ্দেশ্য করে এক ভিডিও বার্তা প্রকাশ করেছে, যেখানে তাদের সতর্ক করা হয়েছে যে ইসরায়েলের যুদ্ধবিমানগুলো এই বন্দীদের আটকে রাখার স্থানগুলোতে বোমা হামলার চেষ্টা করছে। কাসাম ব্রিগেড ঘোষণা করেছে, প্রস্তুত থেকো, যখন তোমাদের সেনাবাহিনীর ছোঁড়া ক্ষেপণাস্ত্র তোমাদের সন্তানদের দেহ ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবে, শীঘ্রই তারা কালো কফিনে ফিরে আসবে। তোমার সরকার বন্দীদের মৃত্যু দেখতে চায় এবং তোমাকে তাদের কবরস্থান প্রস্তুত করতে হবে। হামাস এক বিবৃতি জারি করে বিশ্বের সকল মুক্তিকামী মানুষকে গাজা তোমার জন্য চিৎকার করছে শীর্ষক আন্তর্জাতিক সপ্তাহের কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে। হামাস আগামী শুক্রবার, শনিবার এবং রবিবার ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বব্যাপী ক্ষোভ প্রকাশ এবং ইসরায়েলের প্রতি আমেরিকার সমর্থন ও ইসরায়েলের সাথে আন্তর্জাতিক সহযোগিতার নিন্দা জানানোর আহ্বান জানিয়েছে। অন্যদিকে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার অন্যতম শর্ত হিসেবে প্রতিরোধ যোদ্ধাদেরকে অস্ত্র সমর্পণের জন্য নেতানিয়াহুর প্রস্তাব প্রত্যাখ্যান করেছে প্যালেস্টাইন ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস। এক বিবৃতি জারি করে আরও বলেছে, এই কমিটি শর্ত সাপেক্ষে নতুন প্রস্তাবিত যুদ্ধবিরতির খবর পেয়েছে, যেখানে প্রতিরোধ যোদ্ধাদের নিরস্ত্রীকরণ এবং ইসরায়েলি বন্দীদের ছেড়ে দেয়ার বিষয়ে একটি ধারা অন্তর্ভুক্ত রয়েছে, অথচ সেখানে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যা ও যুদ্ধ অবসান এবং গাজা উপত্যকা থেকে ইহুদি সেনাবাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের কোনো গ্যারান্টি নেই। এই প্রসঙ্গে প্যালেস্টাইন ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস বলেছে, এমন পরিস্থিতিতে যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র হত্যাকারী ও দখলদার ইসরায়েলি শাসনব্যবস্থার কাছে মারাত্মক অস্ত্র এবং ভারী বোমার বিশাল চালান সরবরাহের ঘোষণা দিচ্ছে, যা আমাদের অসহায় জনগণের বিরুদ্ধে ব্যবহার করা হবে, তাই আমরা এই ধরনের প্রস্তাব প্রত্যাখ্যান করি। এদিকে গাজা উপত্যকার আবাসিক এলাকা এবং শরণার্থী শিবিরগুলোতে ইসরায়েলি বিমান ও কামান হামলা গত রাত এবং বুধবার ভোরের দিকেও অব্যাহত ছিল। পূর্ব গাজা শহরের আলতুফাহ পাড়ায় একটি বাড়িতে ইসরায়েলি যুদ্ধবিমানের হামলায় 6 ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজা শহরের মধ্যাঞ্চলে অবস্থিত ইয়ারমুক স্টেডিয়ামে বাস্তুচ্যুতদের একটি তাঁবুতে বোমা হামলায় 3 জন শহীদ এবং অনেকে আহত হয়েছেন। খান ইউনুসের নাসর হাসপাতাল কম্পাউন্ডের একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় এক ফিলিস্তিনি মেয়ে শহীদ এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। গাজা উপত্যকার কেন্দ্রস্থলে অবস্থিত নুসিরাত ক্যাম্পের উত্তরে ইসরায়েলি বিমান হামলা চালানো হয়। স্থানীয় সূত্রগুলো দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনুসের পূর্ব ও দক্ষিণে দখলদার সেনাবাহিনীর কামান হামলার খবরও দিয়েছে, তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।